যেটা দিয়ে হাজার হাজার বাড়ি 1 বছর পূর্ণ চলতে পারে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে আসলে এনরিচ বা সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি হয়? কিভাবে একটা বাদামের মতো ছোট জিনিস এত শক্তি জমা রাখতে পারে? তো আজ আমরা বিশ্বের সবচেয়ে বড় হাইগ্রেড ইউরেনিয়াম খনি আর একটা নিউক্লিয়ার ফুয়েল তৈরি কারখানায় যাচ্ছি, এটা জেনে নিতে কিভাবে এই উপাদানটি মাটির নিচ থেকে বের করা হয় আর কিভাবে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জিনিস থেকে চিরকার্বনিক শক্তি পাচ্ছি। আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ নিউক্লিয়ার শক্তির এই যাত্রা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এই ছোট্ট প্যালেটটা আমাদের পৃথিবী চালাচ্ছে। এনরিচড বা সমৃদ্ধ ইউরেনিয়ামের গল্প আধুনিক বিজ্ঞানের ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়ানো। ইউরেনিয়াম প্রথমবার 1789 সালে জার্মান রসায়নবিদ মার্টিন হেনরিক ক্ল্যাপ্রথ চিনে ফেলেন। সে সময় এটা কেউ ভাবতে পারেনি এর ভিতরে এত শক্তি লুকিয়ে আছে, আর যেটা বুঝতে পারা যায়নি 1896 সাল পর্যন্ত। ফরাসি পদার্থবিজ্ঞানী হেনরি বেকারেল দেখিয়েছিলেন যে ইউরেনিয়াম স্বতঃস্ফূর্তভাবে রেডিয়েশন রিলিজ করে, আর এভাবে তিনি রেডিওঅ্যাক্টিভিটির ঘটনা আবিষ্কার করেছিলেন। এই বড় সফলতা ম্যারি আর পিয়েরে কুরিকে অনুপ্রাণিত করেছিল আরও কিছু রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট যেমন রেডিয়াম আর পোলেনিয়াম আবিষ্কার করার জন্য। 1932 সালে জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন, যেটা হলো সেই উপপরমাণু কণিকা যা নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজনের চাবিকাঠি হয়ে ওঠে। এর কয়েক বছর পর 1938 সালে জার্মান রসায়নবিদ অটো হান আর ফ্রিটজ স্ট্রাসমান দেখিয়েছিলেন যে ইউরেনিয়াম 235, যেটা প্রাকৃতিক ইউরেনিয়ামে খুবই বিরল একটি আইসোটোপ, যাকে নিউট্রন আঘাত করলে ভেঙে বিশাল পরিমাণে শক্তি রিলিজ হয়। প্রাকৃতিক ইউরেনিয়ামে থাকে 99.3% ইউরেনিয়াম 238, যা সহজে ফিশন হয় না, আর মাত্র 0.7% থাকে ইউরেনিয়াম 235, যা চেইন রিয়াকশন চালাতে পারে। এই অনুপাত কৃত্রিমভাবে বৃদ্ধি করার প্রক্রিয়াটাকেই এনরিচমেন্ট বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সেই সময় সেরা বিজ্ঞানীদের একত্রিত করে ম্যানহাটন প্রজেক্ট চালায়, যা এনরিকো ফার্মি আর রবার্ট ওপেনহাইমারের মতো বিখ্যাত বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল। সে সময় তারা গ্যাসীয় বিচ্ছুরণ আর উচ্চ গতির সেন্ট্রিফিউজ ব্যবহার করে আইসোটোপ আলাদা করার টেকনিক বের করেছিলেন। এতে তাদের সামান্য ভারে পার্থক্যের ভিত্তিতে আলাদা করা গিয়েছিল। এই প্রচেষ্টার সবচেয়ে বড় ফলাফল হলো আগস্ট 1945-এ হিরোশিমার উপর ফেলানো লিটল বয় পারমাণবিক বোমা, যেটা খুবই সমৃদ্ধ ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়েছিল। যুদ্ধের পর সবার মনোযোগ চলে আসলো পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের দিকে। পাওয়ার প্ল্যান্টে ব্যবহারের জন্য ইউরেনিয়ামকে মাত্র 3 থেকে 5% এনরিচড করতে হয়, যেটা ইউরেনিয়াম 235। ওয়েপেন তৈরির জন্য এনরিচড বা সমৃদ্ধ ইউরেনিয়ামের মান সাধারণত 90%-এর উপরে হতে হয়। এই কারণেই পারমাণবিক বিস্তার আজ পৃথিবীর সবচেয়ে বড় চিন্তার বিষয়। বর্তমান সময়ে সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে চালানো রিঅ্যাক্টরগুলো পৃথিবীর প্রায় 10% বিদ্যুৎ উৎপন্ন করে। সবকিছু শুরু হয় মাটির নিচে। অস্ট্রেলিয়া, কাজাখস্তান আর কানাডার মতো দেশ বিশ্বের ইউরেনিয়ামের প্রায় 60%-এর বেশি উত্তোলন করে। এই উপাদানটা মূলত ইউরেনাইট নামের একটি খনিজে পাওয়া যায়, যা সাধারণত 0.1% থেকে 2%-এর মধ্যে ঘনত্ব থাকে। কিন্তু কানাডার সাসকাচুয়ান প্রদেশে পৃথিবীর সবচেয়ে উচ্চমানের ইউরেনিয়াম খনি আছে, যেখানে ইউরেনিয়াম খনিজের ঘনত্ব 20% পর্যন্ত হতে পারে, যা গড়ে বিশ্বের 100 গুণের চেয়েও বেশি। সমস্যা বা চ্যালেঞ্জ হলো আকরিকের উপর এমন একটি মোটা বালু পাথরের স্তর আছে, যেটা পানিতে পুরো ভিজে থাকে। ইউরেনিয়াম বের করতে গিয়ে যেন খনিতে পানি ঢুকে না যায়, সেজন্য ইঞ্জিনিয়াররা কৃত্রিমভাবে মাটি জমাট বাঁধানোর আর্টিফিশিয়াল গ্রাউন্ড ফ্রিজিং পদ্ধতি ব্যবহার করেন। টাংস্টেন কার্বাইড দিয়ে তৈরি ড্রিল বিট ব্যবহার করে তারা পাথরের ভিতর ছিদ্র করে কুলিং পাইপের নেটওয়ার্ক বসায়। এরপর -22 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ঠান্ডা করা ক্যালসিয়াম ক্লোরাইডের লবণাক্ত ব্রাইন দ্রবণ পাইপের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়, যা বালু পাথরের ছোট ছোট ছিদ্রের ভিতরে থাকা পানিকে জমিয়ে ফেলে। এতে ইউরেনিয়াম আকরিককে চারপাশের পানি থেকে আলাদা করে রাখে এবং নিরাপদে উত্তোলন করা সম্ভব হয়। প্রতিটি পাইপ বসাতে প্রায় 8 দিন পর্যন্ত সময় লাগে এবং পুরো সিস্টেমে প্রায় 200টি পাইপ দরকার হয়। এরপর উত্তোলন শুরু হয় একটি সরু পাইলট হোল দিয়ে, যা বড় ড্রিলিং যন্ত্রপাতিকে সঠিকভাবে আকরিকের স্তর পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। এরপর একটি রিমার ড্রিল ব্যবহার করে খনির গর্তটাকে আরও বড় করা হয় এবং আকরিক ভেঙে ফেলা হয়। ভাঙা পাথরগুলো নিচের সংগ্রাহক কক্ষে জমা হয়। পুরো প্রক্রিয়াটি রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত হয়, যাতে শ্রমিকরা ধসে পড়ার ঝুঁকি এবং তেজস্ক্রিয়তার ক্ষতি থেকে নিরাপদে থাকে। খনির ভেতরে সবসময় তাজা বাতাস প্রবাহিত রাখা হয়, যেখানে প্রতি 20 মিনিটে একবার করে বাতাস পরিবর্তন করা হয়। ভূপৃষ্ঠে তোলার পর আকরিকগুলো একটি রেডিওঅ্যাক্টিভিটি স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হয়, যা নিশ্চিত করে এতে সাধারণত 15 থেকে 18% পর্যন্ত ইউরেনিয়াম আছে, যা খুবই উচ্চমানের বলে ধরা হয়। এরপর আকরিকগুলোকে ছোট ছোট টুকরো করে মিহি বালুর মতো করা হয় এবং পানির সাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করা হয়।
আর সেটা পাম্প করে উপরের দিকে নিয়ে আসা হয়। বিশেষ ধরনের ট্রাক এই মিশ্রণ প্রায় 50 মাইল দূরের একটি প্রসেসিং মিলে নিয়ে যায়। এরপর এই মিশ্রণে এসিড যোগ করা হয়, যেটা ইউরেনিয়ামকে আলাদা করে গলিয়ে ফেলে আর অন্য খনিজগুলো ট্যাঙ্কের তলায় জমে যায়। এরপর ইউরেনিয়ামযুক্ত তরল অংশ আলাদা করে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ করা হয় এবং প্রায় 1560 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গরম করা হয়। তারপর ইউরেনিয়ামকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসে রূপান্তর করা হয় এবং উচ্চ গতির সেন্ট্রিফিউজ মেশিনে পাঠানো হয়। এই মেশিনগুলোর ভিতরে আইসোটোপগুলোর ভরের সামান্য পার্থক্যের কারণে আলাদা হওয়া শুরু হয়। হালকা হওয়া ইউরেনিয়াম-235 ধীরে ধীরে রোটরের কেন্দ্রের দিকে বেশি জমা হয়, যেখান থেকে সেটিকে আলাদা করে সংগ্রহ করা যায়। শেষে একটি ঘন গাঢ় রঙের পাউডার পদার্থ তৈরি হয়, যা শক্তভাবে সিল করা 55 গ্যালন স্টিলের ড্রামে ভর্তি করা হয় এবং স্পষ্টভাবে রেডিয়েশন সতর্কতার চিহ্ন দিয়ে লেবেল করা থাকে। ওই ড্রামগুলো নিউক্লিয়ার ফুয়েল তৈরি কারখানায় পাঠানো হয়, যেখানে ইউরেনিয়াম আরও রাসায়নিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, বিভিন্ন অক্সাইড ফর্মের মধ্যে ঘুরপাক খায়, যতক্ষণ না এটি ঠিকঠাক ইউরেনিয়াম ডাইঅক্সাইড পাউডারে পরিণত হয়, যার গুণাগুণ এমনভাবে নির্ধারণ করা হয় যাতে এটি সহজে চাপ দিয়ে ফুয়েল প্যালেট তৈরি করা যায়। কয়েক টন হাইড্রোলিক প্রেসার দিয়ে পাউডারকে ছোট ছোট সিলিন্ডার আকৃতির প্যালেটে তৈরি করা হয়, যার আকার প্রায় একটি বাদামের মতো। একটিমাত্র প্যালেটের শক্তি প্রায় 1800 পাউন্ড কয়লা বা 150 গ্যালন তেলের সমান। এরপরে প্যালেটগুলোকে ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে রেখে প্রায় 24 ঘন্টা অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গরম করা হয়। এই প্রক্রিয়ায় ভেতরে ফাঁকা পূরণ হয়ে যায়, ফলে পদার্থটি আরও ঘন ও মজবুত বা স্টেবল হয়। ফার্নেস থেকে বের করার পর রোবোটিক আর্ম ব্যবহার করে প্রায় 30টি প্যালেট একসাথে জিরকনিয়াম ধাতুর টিউবের ভিতরে ঢোকানো হয়, যেটা এমন একটা মেটাল যা তাপ ও ক্ষয় প্রতিরোধে অসাধারণ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিউট্রনগুলোকে ফিশন রিয়াকশনের সময় সহজে পার হওয়ার সুযোগ দেয়। এরপর টিউবের দুই প্রান্ত স্বয়ংক্রিয়ভাবে ওয়েল্ডিং করে সিল করা হয়, ফলে তৈরি হয় সম্পূর্ণ ফুয়েল রড। প্রায় 37টি ফুয়েল রড একসাথে জুড়ে একটি ফুয়েল অ্যাসেম্বলি তৈরি করা হয়। তারপর এর ওজন খুব নিখুঁতভাবে মাপা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় ঠিক কত ইউরেনিয়াম আছে। রিঅ্যাক্টরে ঢোকার আগে এই ফুয়েল অ্যাসেম্বলিগুলোর তেজস্ক্রিয়তা এতটাই কম থাকে যে সুরক্ষামূলক পোশাক পরে শ্রমিকরা এগুলো নিরাপদে ধরতে পারে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে পৌঁছানোর পর ফুয়েল অ্যাসেম্বলিগুলোকে রিঅ্যাক্টরের ভিতরের অংশ অর্থাৎ রিঅ্যাক্টর কোরে ঢোকানো হয়। এখানে সর্বোচ্চ প্রায় 5760টি ফুয়েল রড থাকে, যা 480টি ফুয়েল চ্যানেলে সাজানো থাকে। যখন নিউট্রনগুলো ইউরেনিয়াম 235 পরমাণুকে আঘাত করে, তখন শুরু হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এতে পরমাণু ভেঙে যায় ও প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং আরও নতুন নিউট্রন মুক্ত হয়, যা আবার অন্য পরমাণুকে আঘাত করে। এভাবে একটি স্বয়ংক্রিয় চেইন রিঅ্যাকশন তৈরি হয়, যা বিপুল পরিমাণে তাপ উৎপন্ন করে। এই তাপকে খুবই সতর্কভাবে নিয়ন্ত্রণ করা হয় উন্নত স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে। রিঅ্যাক্টরটি নিজেই প্রায় 6 ফুট পুরু কংক্রিট দেয়ালে তৈরি। এছাড়া এমনভাবে ডিজাইন করা যে তাপমাত্রা বা চাপ নির্দিষ্ট বিপজ্জনক সীমা ছাড়িয়ে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। রিঅ্যাক্টরে উৎপন্ন তাপ পানিকে বাষ্পে পরিণত করে, আর এই বাষ্প বিশাল টারবাইন ঘোরায়। টারবাইনগুলো প্রতি মিনিটে প্রায় 100 বার ঘোরে এবং প্রতিটি টারবাইন একটি জেনারেটর চালায়। এসব টারবাইন এমন বড় বিল্ডিংয়ের ভিতরে থাকে যেগুলো প্রায় 1300 ফুট লম্বা এবং প্রায় 20 তলা বিল্ডিংয়ের সমান উঁচু, যেখান থেকে প্রায় 750 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা প্রায় 5 লক্ষ মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে যথেষ্ট। প্রায় 1 বছর চালানোর পর জ্বালানির অ্যাসেম্বলি শেষ হয়ে যায়, তবে সেই সময় এগুলো এতটাই গরম আর রেডিও অ্যাক্টিভ হয় যে এগুলোকে নিরাপদে বর্জ্য হিসেবে পরিচালনা করার আগে কমপক্ষে 26 ফুট গভীর পানির পুলে ডুবিয়ে রাখতে হয় এবং প্রায় 10 বছর পর্যন্ত ঠান্ডা করতে হয়। তারপর এগুলোকে নিরাপদভাবে বর্জ্য হিসেবে পরিচালনা করা যায়। বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন স্থাপনার এই ধরনের পুলের নিচে 7 লক্ষের বেশি ব্যবহৃত ফুয়েল রড সংরক্ষিত আছে। তাহলে বুঝতেই পারছেন এই বিদ্যুৎ তৈরি কতটা জটিল বিষয়। এই কারণে যখন আমরা বিদ্যুতের সুইচ চাপ দেব, তখন এই বিদ্যুৎ যাতে অপচয় না হয় এটা খেয়াল রাখবো।